এদিকে জুমার পরেই সুখবর পেলেন শেখ হাসিনা। একে একে বাতিল হয়ে যাচ্ছে শেখ হাসিনার মামলা। জাতিসংঘের অ্যাকশন শুরু। ১২টা বেজে গেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার মানে মামলায় নাই করে দেওয়া হয়েছে, যে ওই মামলার কোনো সত্যতা নাই। বিএনপি সরকারের বিরুদ্ধে অসম্ভব ঘটনা সম্ভব হয়ে গেছে। তারেক জিয়া বুঝে ওঠার আগেই অঘটন ঘটিয়ে দিতে পারে। তারেক জিয়ার শাসনের ১২টা বেজে যেতে পারে। আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রী, বেশ গুরুত্বপূর্ণ মন্ত্রী, তাকে জামিন দিয়েছেন আদালত, এবং সেটা নিম্ন আদালত। এটা কিন্তু একটা বড় ঘটনা যে নিম্ন আদালতে আওয়ামী লীগের মন্ত্রীকে জামিন দেয়া হলো। চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে আওয়ামী লীগের কোন মন্ত্রী জামিন পেলেন এবং কি কারণে তাকে জামিন দিলেন আদালত। হান্নান মাসুদ তিনি সংসদে দাঁড়িয়ে বললেন যে জেনজিরা ৭২-এর সংবিধান চায় না। তো হান্নান মাসুদ সাহেব, আপনি কি জেনজিদের ভোটে নির্বাচিত হয়ে এমপি হয়েছেন? আপনি তো জামাতের ভোটে নির্বাচিত হয়েছেন। যারা মহান সংসদে দাঁড়িয়ে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায়, মহান সংসদ থেকে ওদেরকে ধৈর্য ছুঁড়ে ফেলে দেওয়া। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে মূলত দুইটা গুরুত্বপূর্ণ সংবাদ দেব, তথ্য দেব। এই দুটো সংবাদও প্রকৃতপক্ষে আওয়ামী লীগের জন্য একটা সুখবর। যেমন ধরেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার মানে মামলায় নাই করে দেওয়া হয়েছে, যে ওই মামলার কোনো সত্যতা নাই। এটা এখানে অবশ্য ঘটনা বলা আছে, ঘটনা আপনাদেরকে বলবো। এই নিউজগুলো যখন সামনে আসতেছে যে আওয়ামী সভানেত্রীর এই মামলায় জামিন পাচ্ছেন, ওই মামলা প্রত্যাহার হচ্ছে, এই মামলা মিথ্যা বলে প্রমাণিত হচ্ছে, তদন্তে বেরিয়ে আসছে এই মামলার কোনো সত্যতা নাই, ত্রুটিগত ভুল, মানে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে যারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী, সত্য মিথ্যা যাচাই করার চেষ্টা করেন না, তারা অনেকভাবে বর্তমান সরকারকে বলতেছেন যে বর্তমান সরকার তো এরকম মুসলিকা দিয়ে এসছেন, কথাবার্তা দিয়ে এসছেন, যার প্রতিফলন ঘটতেছে, এরকম কথা কিন্তু অনেকেই বলতেছেন। যখন আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় খোলা হইতেছে, আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা, অনেকগুলো মামলা, তো একেবারে একাধিক মামলা, সেই মামলায় একে একে যখন বিভিন্ন মামলা প্রত্যাহার হচ্ছে, জামিন হচ্ছে, তখন অনেকে এই ধরনের কথা বলতেছেন। কিন্তু দেখেন, বাস্তবতা যদি আপনি বুঝতে চান তাহলে কিন্তু আমাদের এটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারি যে বাস্তবতা হলো যে আমাদের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি কিন্তু স্পষ্টভাবেই বলছেন যে দেশ চলবে আইনের শাসন অনুযায়ী, এর বাইরে কোনো কথা নাই। এখন প্রকৃতপক্ষে যদি আইনের শাসন অনুযায়ী চলে এবং বিচার বিভাগ যদি স্বাধীনভাবে কাজ করতে পারে, তাহলে কিন্তু আমরা খুব ভালোভাবেই জানি যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে, আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা নেত্রীদের বিরুদ্ধে বাটপার ইউনূস সরকার যে সমস্ত মামলা দায়ের করেছিলেন, ইতিমধ্যে তিনি তাড়াহুড়ো করে একতরফা বিশিষ্ট রায়ও ঘোষণা করছে, বাটপার ইউনূসের কথা বলতেছি, সেগুলো যদি সঠিক আইনের প্রয়োগের মাধ্যমে এবং স্বাধীনভাবে বিচার কার্য পরিচালনার মাধ্যমে পরিচালিত হয়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে কতটুকু এই মামলার টেকসই হবে এবং এই মামলার রায়গুলো কতটুকু কার্যকর হবে। কারণ কোথায় কি হয়েছে কোনো তথ্য নাই, প্রমাণ নাই, নিজেদের মতো করে মামলা সাজে। শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু এরকম একাধিক মামলা হয়েছে, যে মামলাগুলোর এখন আইনের শাসন অনুযায়ী আমরা দেখতেছি যে মিথ্যা বলে প্রমাণিত হইতেছে। এখন আমি আপনাদের শেখ হাসিনার বিরুদ্ধে যে আরও একটি মামলা প্রত্যাহার হচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। জানা গেছে মঙ্গলবার 22শে জানুয়ারি মামলাটি প্রত্যাহার সংক্রান্ত শুনানির জন্য নির্ধারিত দিন ছিল। এদিন বাদী আদালতে উপস্থিত না থাকলেও তার পূর্বে দেওয়া 18 ডিসেম্বর 2025 তারিখের দরখাস্ত ও জবানবন্দি পর্যালোচনা করে আদালত প্রত্যাহারের আবেদন মঞ্জুর করেন। প্রত্যাহারের আবেদন মঞ্জুর করছে এবং তথ্যপত্র বিবেচনা করে দেখেন যে এই মামলাটি প্রত্যাহারের জন্য যোগ্য, মাননীয় আদালত সেটা মঞ্জুর করছেন। পূর্বে দেওয়া আদালত সূত্রে জানা যায় সিআর মামলা নং, এখানে মামলা নং সহ আছে, দণ্ডবিধি সহ আছে, দায়ের করা হয়েছিল, সেটি প্রত্যাহার করা হয়েছে, ফলে মামলাটি প্রত্যাহারের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। মানে একাকি এরকম মামলা নিষ্পত্তি হবে যদি আইনের শাসন অনুযায়ী চলে। আর একটা সুসংবাদ দিই, সেটা হলো যে 3 এপ্রিল, সম্ভবত আজকে এই নিউজটা হয়েছে, ঘটনাটি গতকালকের 3 এপ্রিল 2026 মানে 8টা 24 পূর্বাহ্নে এই নিউজটি হয়েছে। আজকে ভোরবেলায় জামিন পেলেন আওয়ামী লীগের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র, সাবেক খাদ্যমন্ত্রী, তিনিও জামিন পেয়েছেন।
কিভাবে পেলেন দেখেন। ঢাকার মোহাম্মদপুর থানার হত্যা চেষ্টা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জামিন পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল রহমান শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপকমিশনার ডিসি মিয়া মোহাম্মদ আশিক বিন হাসান এসব তথ্য জানিয়েছেন। মামলা সূত্রে জানা গেছে 2024 সালে 19 জুলাই মোহাম্মদপুর থানার বেরিবাত এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ব্যবসায়ী ইমরুল কায়েস ফয়সাল। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ওই বছরের 26 সেপ্টেম্বর তিনি মোহাম্মদপুর থানায় হত্যা চেষ্টা মামলা করেন। 2024 সালের 3 অক্টোবর ঢাকা থেকে সাধন চন্দ্র মজুমদারকে 2024 সালে 3 অক্টোবর তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো দেখে আপনারা অবশ্যই বলতে পারেন যে হ্যাঁ এটা তো ছোটখাটো না, আপনি সমষ্টিগতভাবে বিচার করেন। সমষ্টিগতভাবে যদি আপনি এটার বিচার করেন বা আপনার যুক্তিটা উপস্থাপন করেন, তাহলে সকল দিকে কিন্তু আওয়ামী লীগের জন্য সুখবর এবং এটা প্লাস পয়েন্ট, ভালো একটা দিক। কারণ এরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগের উপর যেভাবে কোণঠাসা করা, আওয়ামী লীগের নেতাকর্মী এবং শীর্ষস্থানীয় নেতাদের মধ্যে যেভাবে বিভেদ সৃষ্টি করার চেষ্টাও কিন্তু ডক্টর ইউনূস করছে, কোনোভাবে সেটা সফল হয় নাই এবং এখন দিনে দিনে সত্য সামনে চলে আসছে। যেমন ধরেন আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্যমন্ত্রী ছিলেন মোহাম্মদ এ আরাফাত। তিনি একটা মন্তব্য করছেন বর্তমান সময় যে আমের টিকা বা বিভিন্ন টিকার সংকট নিয়ে। তিনি এখানে বলছেন নতুন বন্দোবস্ত এবং এর ফলাফল। সরকারের ইপিআই ডাটাবেজ অনুযায়ী দেখা যায় শেখ হাসিনার আমলে টিকা দেওয়ার হার প্রায় 90% কাছাকাছি ছিল। অন্যদিকে ইউনূস এনসিপি জামাতের জোট সরকারের সময় 2025 সালে ইউনূস ম্যাজিকে এই হার কমে 59.6% নেমে আসে। এর মধ্যে হাম প্রতিরোধী এমআর টিকা অন্তর্ভুক্ত ছিল। এরই খেসারত হিসেবে আজ হামে আক্রান্ত হয়ে শিশুরা মারা যাচ্ছে। এই হলো তথাকথিত নতুন বন্দোবস্তের ফলাফল, যেখানে শিশুরা আজ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। পরিষ্কার বোঝা যাচ্ছে এই নতুন বন্দোবস্ত কোনো গণমুখী উদ্যোগ ছিল না। এটি ছিল সুবিধাভোগীদের নিজেদের পুনর্বাসন এবং ক্ষমতার পুনর্বন্টনের সুপরিকল্পিত প্রক্রিয়া। নতুন বন্দোবস্তে রাস্তার কিছু টোকাই এমপি মন্ত্রী হয়েছে, এমন অনেক টাকার মালিক হয়েছে। অন্যদিকে টিকার অভাবে নিষ্পাপ শিশু হাম রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো তো ওই যে মিথ্যা ছড়ানো হয়েছে। যেমন ধরেন বাংলাদেশ ভারত মৈত্রী পাইপলাইন যখন করা হলো, তখন কিন্তু এইভাবে তথ্যটা ছড়ানো হয়েছিল যে ওই পাইপলাইন মূলত তেল আনার জন্য না, বাংলাদেশ থেকে ভারতকে বিনামূল্যে গ্যাস দেওয়ার জন্য। এটা মানে ওই পাইপলাইন দিয়ে বাংলাদেশ থেকে গ্যাস যাবে ভারতে, এই ধরনের তথ্য কিন্তু ছড়ানো হয়েছিল, অপপ্রচার করা হয়েছিল। কিন্তু ঘটনার পরিক্রমায় সময়ের চাহিদায় আমরা কি দেখলাম, যখন বাস্তব এবং যে কারণে সেই ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনটা করা হয়েছে সেই কারণটা যখন আমরা দেখলাম, তখন কিন্তু অনেকে সেই মিথ্যা প্রচারটা বুঝতে পারলো যে তখনকার সময়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নামে ছড়ানো তথ্যটি মিথ্যা ছিল, ভুয়া ছিল। গ্যাস তো যাচ্ছে না ভারত থেকে, বরঞ্চ আমাদের প্রয়োজন অনুযায়ী তেল আসতেছে। এভাবেই সত্য সামনে চলে আসবে এবং এটা আরও জোরালো হবে, সামনের দিনে আরও তীব্র গতিতে আসতে থাকবে। মানুষ তো দেখেন, বাংলাদেশের মানুষ তারা তো খুব সহজেই একেবারে কি বলে চাকচিক্য জিনিস পছন্দ বা সত্য বলে মেনে নেন, যাচাই বাছাই করার তেমন দরকার নাই। কিন্তু যখন প্যাকেটটা খোলেন, ভিতরে যখন দেখেন যে ফাঁপা, হাওয়ায় ভরা, একেবারে প্রতারণা করা হয়েছে, তখন তারা বুঝতে পারেন। মানে ঘটনা যখন নিজের সাথে ঘটে তখন বুঝতে পারেন। ঠিক তেমনই আওয়ামী লীগের বিষয়ে যে সমস্ত মিথ্যাচার করা হয়েছিল, অনেকেই বাংলাদেশের মানুষ কিন্তু এটা বিশ্বাস করছিলেন। পরিশেষে যখন দেখতেছেন যে না, বিশ্বাস করার পরিপ্রেক্ষিতে ক্ষতিটা নিজের ঘাড়েও এসে পড়তেছে, তখন মানুষ হাই হাই করতেছে এবং সত্যটা জানতে পারতেছে। এটা আওয়ামী লীগের জন্য বড় একটা সুখবর বলেন, সুফল বলেন, যেটাই বলেন না কেন, এটাই বাস্তবতা। একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে যখন মিথ্যাচার ছড়ানো হয় এবং সেই মিথ্যাটা যখন প্রমাণ হয় যে আদৌ মিথ্যা ছড়ানো হয়েছে, তখন ওই দলের জন্য এটা একটা কি বলে যে জয়, এটা একটা অর্জন এবং এটা একটা সুখবর। স্বাধীনতার 54-55 বছর পরে এসে আমাদের মহান জাতীয় সংসদ থেকে যদি এই ধরনের বক্তব্য শুনতে হয়, তো এটা কি আমাদের জন্য ভালো কোনো বার্তা? এটি কি আমাদের অর্জন, না এটা আমাদের জন্য একটা লজ্জার বিষয়? এটা আমাদের ভবিষ্যৎ একটা সংকটের ইঙ্গিত দেখা দিচ্ছে কিনা? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি, যে এই শক্তি বা এই গোষ্ঠীটা কারা, আমরা একটু পরিচিত হওয়ার চেষ্টা করি। হান্নান মাসুদ নবনির্বাচিত সংসদ সদস্য, এনসিপির পক্ষ থেকে বা এনসিপি জামাত তাদের যে একটা অ্যালায়েন্স ছিল নির্বাচনে, সেখান থেকে নির্বাচিত হয়ে এসেছে। তো নির্বাচিত হয়ে এসে তিনি সংসদে দাঁড়িয়ে বললেন যে জেনজিরা 72-এর সংবিধান চায় না। তো হান্নান মাসুদ সাহেব, আপনি কি জেনজিদের প্রতিনিধি? আপনি কি জেনজিদের ভোটে নির্বাচিত হয়ে এমপি হয়েছেন? আপনি তো জামাতের ভোটে নির্বাচিত হয়েছেন। আপনি যদি বলতেন যে জামাত জেনারেশন 72-এর সংবিধান চায় না, তাহলে ঠিক ছিল, মেনে নেওয়ার মতো, কারণ জামাত কোনোদিন 72-এর সংবিধান চাইবেও না। কিন্তু আপনি বললেন জেনজিরা চায় না। তো কতজন জেনজিদের মধ্যে হান্নান মাসুদ সাহেব আপনি জরিপ চালিয়েছেন?
কতজন জেনজিদের তথ্য নিয়ে তারপরে আপনি বলছেন, দাবি করছেন যে জেনজিরা ৭২-এর সংবিধান চায় না? জেনজিরা কি আপনাদেরকে চায়? আপনাদের মতো বাটপারদেরকে চায়? লুটেরারদেরকে চায়? ২৪-এর আন্দোলন বা অভ্যুত্থানের পর দেশে যে মব সন্ত্রাস আপনারা চালিয়েছেন, এই হান্নান মাসুদ আপনি নিজে আঙ্গুল ফুলে কলাগাছ হননি? শুরুতে বলেননি যে আপনার বাড়িতে আপনার বাবার সবচেয়ে ভাঙা বাড়িটি, আপনাদের সবচেয়ে গরিব আপনারা? মাসখানেক যেতে না যেতে হঠাৎ করেই এলাকার মধ্যে সম্ভ্রান্ত পরিবার আপনারা হয়ে গেছেন। এলাকার মধ্যে সবচেয়ে বড় বাড়িটা, বড় বিল্ডিংটা আপনাদের হয়ে গেছে। কোথা থেকে এসেছে? পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে সন্ত্রাসীদেরকে, চাঁদাবাজিদেরকে ধরে নিয়ে গেছে, আটক করেছে। আপনি হান্নান মাসুদ সেখানে মাস্তানি করতে গিয়ে মাস্তানি করে পুলিশের হাত থেকে সেই সন্ত্রাসীদেরকে, সেই মব সন্ত্রাসীদেরকে ছাড়িয়ে আনেননি? তো আপনাদেরকে কি জেনজিরা চায়? ২৪-এর অভ্যুত্থানে জেনজিরা নেমেছে, জেনজিদের অবদান আছে, কারণ জেনজিরা বাংলাদেশের রাজনীতির একটা পরিবর্তন চেয়েছিল, সিস্টেমটার একটা পরিবর্তন চেয়েছিল, এবং আপনারা সেই সুযোগটা নিয়ে জেনজিদের সাথে বেইমানি করেছেন রীতিমতো। আর এখন এসে জেনজিদের দোহাই দিচ্ছেন ৭২-এর সংবিধান জেনজিরা চায় না। স্রেফ বলে দেন ৭২-এর সংবিধান আপনারা চান না, কারণ আপনারা জামাতের প্রতিনিধিত্ব করেন, জামাতের ভোটে আপনারা নির্বাচিত হয়ে এসেছেন। এরপরে যদি দেখি হাসনাত আব্দুল্লাহ, তিনি সংসদে দাঁড়িয়ে বললেন ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, এবং সেই ক্ষেত্রে তিনি বললেন যে বেগম খালেদা জিয়া বলেছিলেন ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিবে, অর্থাৎ ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার পক্ষে নাকি বেগম খালেদা জিয়া ছিলেন। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে এই হাসনাত আব্দুল্লাহর কথা কতটুকু সঠিক। বেগম খালেদা জিয়া বলেছিলেন পঞ্চদশ সংশোধনীর বিষয়ে শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগের সরকার ক্ষমতায় এসে পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল। তাছাড়া সংবিধানের আরো অনেক পরিবর্তন এনেছিল, আর্টিকেল 7-এ অনেক কিছু ইনক্লুড করেছিল, অনেক বিষয় আছে এখানে। তো সেই সংশোধনীর বিষয়ে বলেছিল যে আমরা যদি ক্ষমতায় আসি, জনতার সরকার যদি ক্ষমতায় আসে, তাহলে আমরা এই সংবিধান ছুঁড়ে ফেলে দেবো, মানে এই সংশোধনী ছুঁড়ে ফেলে দেবো। বেগম খালেদা জিয়া তো বলেনি যে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দেবো। তো হাসনাত আব্দুল্লাহ, আপনি মহান সংসদে দাঁড়িয়ে সংসদকে একটু রেসপেক্ট করতে শিখুন প্লিজ। এটা রাজু ভাস্কর্য না যে যত্রতত্র ঘাড়ের মানে রগ মোটা করে বলবেন যে তোরা রাজুতে আয় আর সবকিছু হয়ে যাবে। জাতীয় সংসদটাকে দয়া করে রাজু ভাস্কর্য বানানোর চেষ্টা করেন না। পার্থক্যটা বোঝার চেষ্টা করুন। সংসদে দাঁড়িয়ে এই ধরনের ঢাহা মিথ্যা কথা বললেন না। আর যদি না পারেন তাইলে দয়া করে খেজুর গণনা করেন, জনগণকে খেজুরের হিসাব দেন, কারণ এই সস্তা জনপ্রিয়তা ক্যারি করা, সস্তা জনপ্রিয়তা অর্জন করা অনেক সহজ। সেটা করুন, সেটা আপনাকে ভালো মানাবে। এবার আসে হিট দ্য পয়েন্ট নাম্বার 2। সংবিধান সংশোধন আর সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া এক জিনিস না রে ভাই হাসনাত আব্দুল্লাহ। সংবিধান সংশোধন হতেই পারে বা সংশোধন হওয়া প্রয়োজন সময়ের প্রেক্ষিতে, সময়ের প্রয়োজনে। যদিও এটা চরম বাস্তব সত্য মেনে নিতে হবে যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যখন যেই দল ক্ষমতায় এসেছে, বিশেষ করে 2/3 মেজরিটি নিয়ে যেই দল যখন ক্ষমতায় এসেছে, তারা তখন সংবিধানকে খেলার পুতুলে পরিণত করেছে। তারা তাদের মতো করে সংবিধানে সংশোধনী এনেছে, নিজেদের মতো করে ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করার জন্য। এটা পূর্বে শেখ হাসিনা সরকারও করেছে, তার পূর্বে বিএনপি সরকারও করেছে। তো সরকার যাতে এসে সংবিধানকে খেলার পুতুলে পরিণত করতে না পারে, সেই লক্ষ্যে কি করা প্রয়োজন, কি করলে ভালো হবে, তাই নিয়ে আলোচনা হতে পারে, সেটি ডিফারেন্ট ইস্যু। কিন্তু তাই বলে হাসনাত আব্দুল্লাহরা সংসদে দাঁড়িয়ে সংবিধান সংশোধন করা আর সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়াকে একাকার করে মিসগাইড করবে, মহান সংসদে দাঁড়িয়ে সংসদকে রেসপেক্ট করবে না, রীতিমতো মিথ্যা বয়ান তৈরি করে যাবে, আর আমরা সেগুলো চুপ করে শুনবো, সেটা তো হতে পারে না রে ভাই। এর প্রতিবাদ তো করতেই হবে, তাই প্রতিবাদ করছি। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3। এই যে যারা ৭২-এর সংবিধানের বিরুদ্ধে কথা বলছেন, আচ্ছা বিরুদ্ধে কথাটা বলছেন কেন? কারণ ৭২-এর সংবিধান দেখলে তাদের অন্তর কাঁপে, তাদের ভয় হয়, তারা ৭২-এর সংবিধান ধারণ করতে পারেন না। পারবে কিভাবে? কারণ ৭২-এর সংবিধান মানেই ৭১, মানেই মুক্তিযুদ্ধ, মানেই আমাদের স্বাধীনতার সংগ্রাম। আর স্বাধীনতার যুদ্ধে, আমাদের মুক্তিযুদ্ধে যারা ওই পাক বাহিনীকে সহায়তা করেছিল, হাজার হাজার লাখ লাখ বাঙালিকে যারা হত্যা করেছে, হত্যায় সহযোগিতা করেছে, যারা আমাদের দেশের মা বোনদের সম্ভ্রম হানি করেছে, সম্ভ্রম হানিতে সহায়তা করেছে, তারা ৭২-এর সংবিধান মেনে নিতে পারবে না, এটাই তো স্বাভাবিক। ৭২-এর সংবিধান দেখলে তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে, এটাই তো স্বাভাবিক। ৭২-এর সংবিধান থাকা মানেই তারা যুদ্ধ অপরাধী, ৭২-এর সংবিধান থাকা মানেই তারা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত। তো তারা তো চাইবেই ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে। ৭২-এর সংবিধান তারা সহ্য করতে পারবে না। আর এখন এই এনসিপি জামাতের সাথে যুক্ত হয়ে, বা এটা শুরু থেকেই বলা হচ্ছিল যে জামাতি আসলে বিভিন্নভাবে ABCD দল গঠন করে রাজনীতির মাঠে গুপ্ত রাজনীতি করে বেড়াচ্ছে। তো সেটা তো নির্বাচনের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। তার চেয়ে আরো জটিল এবং কঠিনভাবে বিষয়টা সামনে এসেছে। এখন এনসিপির এই নেতাকর্মীরা বা এনসিপির থেকে নির্বাচিত সংসদ সদস্যরা সংসদে দাঁড়িয়ে যখন ৭২-এর সংবিধানের বিরুদ্ধে কথা বলে, তখন বোঝা যায় যে এই এনসিপি মানেই জামাত, এই এনসিপি মানেই শিবির, আর এই জন্যই ৭২-এর সংবিধান তাদের সহ্য হয় না।
তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই, যারা মহান সংসদে দাঁড়িয়ে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায়, মহান সংসদ থেকে ওদেরকে ধৈর্য ছুঁড়ে ফেলে দেওয়া উচিত বলে আমি মনে করি। তাহলে কি সত্যি রাজপথ উত্তপ্ত হচ্ছে? যেটা আজকে সকালের ভিডিওতেই বলেছিলাম, বিরোধী দল আন্দোলনে যাচ্ছে, সেটাকে মোকাবেলা করবে কিভাবে বিএনপি? চলুন একটু জেনে দেখি অধ্যাদেশ কোনগুলো সংসদে উপস্থাপিত হলো না, কোনগুলো বাতিল হয়ে গেল, এর ফলে প্রফেসর ইউনূসের কোন কোন কর্মকাণ্ড বিতর্কের মধ্যে পড়বে। বলছিলাম অধ্যাদেশের কথা। ৯৮টি অধ্যাদেশ সংসদে আজকে উত্থাপিত হলো, বাকি ৩৫টির মানে ভাগ্য ঝুলে থাকলো। 4টি বাতিল হয়ে যাচ্ছে এটা নিশ্চিত। ১৬টা ১৫টা বিভিন্ন ধাপে আরও সংশোধিত হয়ে সেগুলো পরবর্তীতে উপস্থাপিত হতে পারে, এরকম ঘোষণা সংসদে আসলো। কি বলছে গণমাধ্যম? গণমাধ্যম সময় টেলিভিশনের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের ৯৮টি অধ্যাদেশ সংসদে হুবহু উপস্থাপন কিংবা উত্থাপন। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩ অধ্যাদেশের ৯৮টি উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে ১৫টি সংশোধিত আকারে ও ১৬টি পরবর্তীতে যাচাই বাছাই এবং 4টি এখনই বাতিল করার সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি। তার মানে কি দাঁড়াচ্ছে? 15টি, মানে এই ৯৮টির বাইরে 15টি সংশোধিত আকারে পরবর্তীতে উপস্থাপিত হবে, 16টি পরবর্তীতে আরও যাচাই বাছাই করে উপস্থাপিত হবে এবং 4টি এখনই বাতিল করে দেয়া হচ্ছে। 4টি একেবারে কোনোদিনই উপস্থাপিত হবে না। কি কি আছে সেগুলোর মধ্যে একটু মানে এই বিশেষ কমিটির সভাপতি হচ্ছে জয়নাল আবিদিন, তিনি এই সভাপতিত্ব করেছেন। অন্যান্য সদস্যরা মির্জা আব্বাস সালাউদ্দিন আহমেদ সহ অনেকেই রয়েছেন, আইনমন্ত্রীও রয়েছেন। ১৩৩টি অধ্যাদেশের মধ্যে 20টি অধ্যাদেশ উত্থাপিত হচ্ছে না, সে বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিশেষ কমিটির বিরোধী দলের 3 সদস্য। এর আগে জাতীয় সংসদের বিশেষ কমিটি 16টি অধ্যাদেশ এখনই বিল আকারে উপস্থাপন না করার পরবর্তীতে যাচাই বাছাইয়ের মাধ্যমে অধিকতর শক্তিশালী করে নতুন বিল আকারে সংসদে উপস্থাপনের সুপারিশ করা হয়। কমিটির প্রেরিত ১৩৩ অধ্যাদেশের মধ্যে ৯৮টি অধ্যাদেশ উত্থাপিত আকারে, 15টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংসদে বিল উত্থাপনের সুপারিশ করে। বাকি 20টির মধ্যে 16টি সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তীতে যাচাই বাছাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে এবং 4টি বিল অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য এখনই বিল আনয়নের সুপারিশ করা হয়েছে, অর্থাৎ এগুলো বাতিল করা হবে, এই বিল আনার সুপারিশ করা হয়েছে। এভাবেই আজ বিশেষ কমিটির সভাপতি জয়নাল আবেদিন জাতীয় সংসদের বিশেষ কমিটির রিপোর্ট উপস্থাপন করেছেন। যে 16টি অধ্যাদেশ এখনই বিল আকারে উপস্থাপন করা হচ্ছে না, যেগুলো মানে আংশিক মানে সংশোধন করা হচ্ছে কিংবা কিছু বাতিল করা হচ্ছে, তার মধ্যে রয়েছে গণভোট অধ্যাদেশ ২০২৫, জাতীয় নাগরিক মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫, রাজস্ব নীতি অধ্যাদেশ ২০২৫, অনেক অধ্যাদেশ রয়েছে। এই 16টি মানে পরবর্তীতে অধিকতর সংশোধন করে এগুলো পরবর্তীতে আলাদা বিল আকারে আসবে, এরকমটা বলা হয়েছে কমিটির পক্ষ থেকে, যার মধ্যে গণভোটও বাতিল হয়ে যাবে এরকম ধারণাই আমরা বিএনপির পক্ষ থেকে পাচ্ছি। মানে সংশোধিত হলেও মানে সংশোধিত আকারে যদি উপস্থাপন করাও হয়, তবুও গণভোটের যে রায় বাস্তবায়নের ব্যাপার সেটা বাস্তবায়ন হচ্ছে না, এটা আমরা জানি। এছাড়া 4টি অধ্যাদেশ রহিতকরণ ও হেফাজতের জন্য সংসদে বিল আকারে উপস্থাপনের কথা বলা হয়েছে, যে 4টা একেবারে বাতিল হয়ে যাচ্ছে, প্রথম ধাক্কাতেই বাতিল করে দেওয়া হচ্ছে। সেগুলো হচ্ছে জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান অধ্যাদেশ ২০২৪, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সংশোধন অধ্যাদেশ ২০২৬। এগুলো বাতিল হয়ে যাচ্ছে এবং বাতিল হয়ে যাওয়ার তালিকায় আরও 16টি রয়েছে, যেগুলো আপাতত কৌশলগত কারণে বলা হচ্ছে যে অধিকতর সংশোধনের মাধ্যমে পরবর্তীতে আরও শক্তিশালী বিল হিসেবে উপস্থাপন করার সুপারিশ করেছে কমিটি। তার মানে এই 16টা এবং ওই 4টা 20টা পুরোপুরি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনাই আমরা দেখছি, আর 15টা বাকি 15টা সংশোধিত আকারে উপস্থাপন করা হবে, যেটা প্রফেসর ইউনূস অধ্যাদেশ হিসেবে ঘোষণা করেছিলেন। সেই হুবহু ব্যাপার থাকছে না, বিএনপি তার মানে সুবিধা মতো ইচ্ছা মতো সংশোধন করে এটা উপস্থাপন করছে। তার মানে প্রফেসর ইউনূসের জারি করা অধ্যাদেশের মধ্যে 133-এর মধ্যে মাত্র 98টা সমর্থন পেল বিএনপি সরকারের, বাকিগুলোর ভাগ্য এখন ঝুলে গেল। এবং গণভোট যে মানে অধ্যাদেশ সেটা যে উপস্থাপন হবে না এবং সেটা যে বাতিল হয়ে যাবে সেটা আমরা আগেই জানি, এবং সেই প্রেক্ষিতেই গতকালকেই বিরোধী দলের ঘোষণা ছিল যে আজকের পরে আন্দোলনের তারা ডাক দেবে এবং আন্দোলনের তারা ডাক দিয়েছে। এই প্রথম আলো শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শনিবার বিক্ষোভ সমাবেশ করবে 11 দলীয় জোট। আজকে 11 দলীয় জোটের একটা বিশেষ সভা হয়েছে, সেই সভায় আন্দোলনের বিস্তারিত আলোচনা হয়েছে। আপাতত তারা শনিবারে বিক্ষোভ সমাবেশের এই ঘোষণাটা দিয়েছে, তারা আরও বড় আকারে তীব্র আকারে আন্দোলন করতে চাইছে যদি গণভোট অধ্যাদেশ সংসদে পাশ না হয়। গণভোট অধ্যাদেশ সংসদে পাশ হবে না, এটা পুরনো কথা, পুরনো ব্যাপার, আমরা জানি সেটা হবে না। সেটা সংশোধিত আকারে হোক আর যে আকারেই হোক, এই 30 দিনের মধ্যে যদি এটা মানে পাশ না হয়, 12 এপ্রিলের মধ্যে যদি এগুলো সংসদে উত্থাপিত না হয় এবং পাশ না হয়, তাহলে অটোমেটিকলি এগুলো বাতিল হয়ে যাবে। সুতরাং পরবর্তীতে সংশোধিত আকারে নতুন বিল কি আসছে সেটা সংসদের যে নিয়মিত কার্যক্রম, সংসদ যে ইচ্ছা করলে যে কোনো আইন তৈরি করতে পারে 2/3 সংসদ সদস্যদের ভোটের ভিত্তিতে, সেই ব্যাপারটা একটা কমন ব্যাপার। সুতরাং পরবর্তীতে সংসদ এই ব্যাপারগুলো আলাদাভাবে নতুনভাবে সংসদের নতুন কার্যক্রম হিসেবে যেগুলো উপস্থাপন করতে চাইছে সেগুলো
আদতে প্রফেসর ইউনূসের অধ্যাদেশ হিসেবে উপস্থাপিত হবে না। প্রফেসর ইউনূসের অধ্যাদেশের মধ্যে ভাবা হচ্ছিল যে 10-15টি অধ্যাদেশ বাইরে থাকবে, বাকি সবগুলোই গ্রহণ করা হবে, কিন্তু এখন আমরা দেখছি 35টি অধ্যাদেশ বাদ রাখা হলো, মাত্র 98টি উত্থাপন করা হলো। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিও আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।